ডিভোর্সটা হয়ে যাবার পর মনে মনে একটা স্বস্তি পেলেও আমার সব দিকটা কেমন অন্ধকার হয়ে গেল। ঘরে ফিরতে আর ইচ্ছে করছিল না, কেমন যেন নিজেকে অপূর্ণ লাগছিল। তাই সামনের পার্কে একটি বেঞ্চিতে উদাসভাবে বসে পড়লাম। শীতের দুপুরে বাচ্চারা সব দৌড়ে দৌড়ে খেলছে। ওদের দেখে মনটা কিছুটা হলেও ভালো হয়ে গিয়েছিল। কিন্তু একটু পরে যখন সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়ল, তখন নিজের জীবনের দিকে ফিরে তাকালাম। বাড়ির দিকে যেতে যেতে অতীতের কিছু কথা আমার মনে পড়ে যায়। সম্ভ্রান্ত বনিদি বংশের একমাত্র মেয়ে হওয়ায় ছোট থেকেই খুব আদরে মানুষ হয়েছি। জ্যাঠা ও কাকার কারুরই মেয়ে না থাকায় সমস্ত আদর ও যত্নের বেশিটাই আমার প্রাপ্য ছিল। ঠাকুমা আদর করে নাম রেখেছিলেন শুভলক্ষ্মী। কাকিমা আদর করে বলতো, সত্যি লক্ষ্মী, যেমন রূপ তেমনি গুণ। লেখাপড়ায় বরাবর ভালো ছিলাম বলে নামি স্কুল ও কলেজে ভর্তি হতে পেরেছিলাম। দাদাদের সবাইকে ভালোবাসলেও সব থেকে ভালোবাসতাম ছোড়দাকে। ও আমার জ্যাঠার ছেলে, আমি ওর থেকে 3 বছরের ছোট ছিলাম। মনের প্রাণের সব কথা ওর সঙ্গে শেয়ার করতাম। একদিন হঠাৎ কালবৈশাখী ঝড় ওঠে। ছোড়দা ইউনিভার্সিটি থেকে ফেরে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে। বন্ধুটি কলকাতায় একটা মেসে থেকে পড়াশোনা করে। ওদের বাড়ি সুন্দরবনে। কোনো অপরিচিত ছেলের সঙ্গে দেখা করতে আমার খুব জড়তা লাগে, তাই দাদার বন্ধু জেনেও আলাপ করতে যায়নি। খাবার টেবিলে যখন ছোড়দা তার বন্ধুটির সঙ্গে বাড়ির সকলের আলাপ করিয়ে দিচ্ছিল, তখন আমিও বাদ যাইনি। ছেলেটিকে প্রথম দর্শনে যে খুব একটা ভালো লেগেছিল তা নয়। অত্যন্ত সাদামাটা দেখতে, বাংলায় এমএ পড়ছে, এইটুকু তার পরিচয়। খাওয়া দাবার পর্ব শেষ করে যে যার ঘরে শুতে চলে যায়। ছোড়দা ওর বন্ধুকে নিয়ে নিজের ঘরে চলে যায়। সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো থামেনি। হঠাৎ বড় জ্যাঠাইমার চিৎকার শুনে সকলে ছুটে গিয়ে দেখে জেঠুর খুব শরীর খারাপ। এত রাতে কোথায় ডাক্তার পাওয়া যাবে, এই নিয়ে সবাই যখন খুব চিন্তিত, তখন ছোড়দাদার বন্ধুর সাহায্যে ডাক্তার এলেন এবং খুব তাড়াতাড়ি নার্সিং হোমে ভর্তি করা গেল। কিভাবে ছেলেটি এইসব করলো তা আমরা ভেবে পেলাম না। এখন জেঠু সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছেন। সকলের মুখে ছোড়দার বন্ধুর খুব সুখ্যাতি। ছোড়দাও বেশ গর্ব করে বলল, মানুষ ছিল বলে আমরা বুঝতে পারলাম না ও সবকিছু কিভাবে ম্যানেজ করে দিল। আমাদের বন্ধুদের মধ্যে কারুর কোনো অসুবিধে হলে মানুষ ঠিক তার সমাধান করে দেবে, তাই বন্ধু মহলে ওকে বিপদ তারণ বলে ডাকা হয়। জ্যাঠাইমাও ছোড়দার গলায় গলা মিলিয়ে বললেন, সত্যি বিপদ তারণ, না হলে ঈশ্বরই বা কেন ওই দিন আমাদের বাড়িতে ওকে পাঠিয়ে দেবেন? একদিন ওকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। মনে মনে বুঝতে পারলাম ছোড়দার বন্ধুটি এই বাড়িতে পাকাপোক্তভাবে ব্যবস্থা করে নিল। এখন থেকে অবাধে যাতায়াত করতে থাকবে। প্রায় ছোড়দার সাথে আসতো, কখনো আবার থেকেও যেত। আস্তে আস্তে আমিও কখন মানুষ তাকে ভালোবেসে ফেলি নিজেও তা বুঝতে পারিনি। মানুষ তাকে ফোন করে আমার মনের ইচ্ছাটা জানাই। প্রথম দিকে আপত্তি করলেও পরে সেও রাজি হয়ে যায়। কেমন যেন মনে একটা জোর পেয়ে গিয়েছিলাম। বাড়ির সকলে মানুষ তাকে এত ভালোবাসে যে কেউই আমাদের এই সম্পর্কটা নিয়ে কোনো আপত্তি করবে না। তাই ছোড়দাকে সবকিছু জানাতে আপত্তিটা প্রথম সে করল। না লক্ষ্মী, এ কাজ তুই কখনো করিস না। মানুষ আমার বন্ধু, কিন্তু এ বাড়ির উপযুক্ত জামাই সে কোনো দিন হতে পারে না। কোথায় তুই আর কোথায় মানুষ, একটা অজ পাড়া গায়ে বাড়ি। সত্যি তোর রুচিটা কোথায় নেমেছে? প্রচণ্ড রেগে ছোড়দাকে বলি, এতই যদি সে খারাপ তাহলে তুই বন্ধু করলি কেন? এই বাড়িতেই বা নিয়ে এলি কেন? মানুষটাকে তোরা শুধু প্রয়োজন মতো ব্যবহার করেছিস, তাই ও তোদের বাড়ির প্রয়োজন, প্রিয়জন না। কোনো কিছু আর না শুনে আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে যাই। ছোড়দা এইসব কথা বাড়িতে জানিয়ে দেয়। তারপর থেকে মানুষ তার নিন্দে ছাড়া কোনো আলোচনা হয় না এই বাড়িতে। যে জেঠুকে বাঁচাতে বৃষ্টিতে ভিজে সব ব্যবস্থা করল, সেই জেঠু মানুষ তাকে লোভী বলে তিরস্কার করে বলেন, লোভনীয় মেয়ে, তাই এই ধরনের ছেলেরা তো আসবেই। বাবার দিকে তাকিয়ে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব
ভালো ছেলে দেখে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। ছেলে তো দেখাই আছে দাদা, মাস্টার মশাইয়ের ছোট ছেলে তিলক। ওদের তো লক্ষ্মীকে ছোট থেকেই খুব পছন্দ, শুধু লক্ষ্মী পড়াশুনো করছিল বলে। এই পাড়ার মধ্যে তিলকের মতো এত ভালো ছেলে আর নেই। মা বলল, এক পাড়াতে বিয়ে হলে মেয়েকে ছেড়ে থাকার কষ্টটা আর হবে না, সব সময় দেখতে পাবো। বাড়ির লোকেরা এতটা স্বার্থপর তা আমি আজ বুঝতে পারলাম। যখন মানুষ তাকে প্রয়োজন ছিল তখন তাকে নিয়ে আদিক্ষেতা করল, আর এখন তিলকদা। না, আমি এদের মতো রূপ পরিবর্তন করব না। তিলকদার মতো মানুষদা না হলেও আমি ওকেই বিয়ে করব। একদিন কাউকে কিছু না বলে মানুষদার মেসে গিয়ে হাজির হই। তারপর দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করে একটা ঘর ভাড়া নিই। মানুষের কাছে কোনো টাকা নেই, তাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় বেশ কিছু টাকা ও গয়না নিয়ে চলে আসি। বেশ কয়েক মাস এইভাবে থাকার পর আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে ওদের গ্রামে যাই। মনে মনে ভাবলাম, আমাদের বাড়ির লোকেরা মানুষের উপর যে অবিচার করেছে, আমি ওকে বিয়ে করে। গ্রাম মানে একেবারে অজপাড়াগা, মাটির বাড়ি, সেখানে অনেক লোক একসাথেই থাকে। আমাকে দেখে ওর মা এমন একটা অদ্ভুত ব্যবহার করলেন যা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মানুষ এই বিয়ের ব্যাপারে ওদের কাছে লুকিয়ে রেখেছিল। তার উপর আমার কোনো গয়না ছিল না, তাই সব গয়না বিক্রি করতে হয়েছিল। গ্রামে কিছু নতুন ঘটনা ঘটলে গ্রামের লোকেরা দেখতে আসে। আমার ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম হয়নি। আমাকে যে এরা মেনে নিতে পারেননি সেটা আমি প্রতি মুহূর্তে বুঝতে পেরেছি, তবুও যতটা সম্ভব মিশে থাকার চেষ্টা করেছি। মানুষ আমাকে গ্রামে রেখে আবার কলকাতায় চলে আসে। ছোটদা আমার খবর ওর কাছ থেকে জানতে পারে। সপ্তাহের শেষে মানুষ বাড়িতে আসে। মানুষের কাছ থেকে বাড়ির কথা জানতে পারি। বাবা মা ও বাড়ির সকলে আমার জন্য খুবই চিন্তিত। আমার কষ্ট হচ্ছে শুনে বেশ কিছু টাকা দিতে চায় আর একটা কলকাতায় ফ্ল্যাট। না মানুষ, আমার যত কষ্ট হোক তাও আমি ও বাড়ির টাকা ও ফ্ল্যাট নিতে পারবো না। একটু অভিমানের সুরে কথাগুলো বলে গেলাম। আমার উপর মানুষ খুব রেগে গিয়ে বলল, আমরা তো চাইনি, তারা যদি দেয় তাহলে আপত্তি করার কারণ কি? আমি এখনো চাকরি পাইনি, আমাদের বড় সংসার, বুড়ো বাবার ওপর আর কত চাপ দেব? তোমার জেদের জন্যে হুট করে বিয়ে করতে হলো। তোমার বাড়ির লোকেরা যদি আমাদের মেনে নেন তাহলে আপত্তি করছো কেন? প্রচণ্ড রাগে আমার মাথা ঠিক রাখা সম্ভব হয়নি, তাই খুব গম্ভীরভাবে বললাম, তুমি শুধু সম্পত্তির লোভে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে। মানুষ কি একটা বলতে যাচ্ছিল, আমি প্রচণ্ড জোরে চেঁচিয়ে বললাম, তোমার মান সম্মান নেই? যারা তোমাকে অপমান করলো, আর তুমি? দেখতে দেখতে আরো 3 মাস কেটে গেল। শ্বশুর বাড়িতে আমি এক উটকো বোঝা, কিছু কাজ পারি না, শুধু বসে বসে খাই। অলক্ষী, তাই বাপ মা এক কাপড়ে বিদায় করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ আমার সম্পর্কে। এখন আমি মনে মনে ভাবি, বিয়েটা কিন্তু ছেলে খেলার বিষয় নয়। আমার মতো অনেক মেয়ে সাময়িক আবেগ তাড়িত হয়ে সঠিক সিদ্ধান্ত না নিয়ে সারাটা জীবন কষ্ট পায়। আমাদের মতো মেয়েদের সংসার যন্ত্রণাদায়ক। এইভাবে কাটতে থাকে দিন। যেসব খাবার কোনোদিন খাইনি সেই সব খাবারও খেতে হয়েছে শাশুড়িমার খোঁটা খেয়ে। প্রত্যেক শনিবার বাড়িতে এসে মানুষ কি যেন একটা জিনিস আমাকে লুকিয়ে আলমারিতে রাখে। প্রথম দিকে এই বিষয়টাকে কোনো গুরুত্ব দিইনি, কিন্তু কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। ঠিক তাই হলো আমার জীবনে। এবারও একটা খাম তাড়াতাড়ি আলমারিতে রাখতে গিয়ে হঠাৎ আমাকে দেখতে পেয়ে চমকে ওঠে মানুষ। তাড়াহুড়োয় খামের মুখটা উল্টোভাবে ধরার ফলে খামের ভেতর থেকে কিছু টাকা ও একটি চিঠি পড়ে যায়। আচমকা এই ঘটনাটা ঘটার ফলে মানুষও হকচকিয়ে গিয়ে তাড়াতাড়ি টাকাগুলোকে কুড়োতে এত ব্যস্ত হয়ে পড়ে যে চিঠিটার দিকে কোনো নজর পড়ল না। আমি সুযোগ বুঝে চিঠিটা সরিয়ে নিয়ে ওইখান থেকে চলে যাই। লুকিয়ে চিঠিটা পড়ে আমার সব দিকটা কেমন অন্ধকার হয়ে গেল। মানুষকে চিনতে আমি এত ভুল করলাম। ও যে এতটাই লোভী তা আমি একবারও বুঝতে পারিনি। চিঠিটা আমার বাবার লেখা।
মেয়ের যাতে কোনো কষ্ট না হয় তার জন্যে তিনি প্রত্যেক সপ্তাহে ছোটদার হাত দিয়ে মানুষকে টাকা পাঠাতেন, আর সে নির্লজ্জভাবে সেই টাকাগুলো নিত। পাছে আমি জানতে পারি তাই লুকিয়ে আলমারিতে রেখে দিত। মানুষকে মনে মনে এতটাই ঘৃণা করলাম যে বোধহয় এর আগে কাউকে এতটা ঘৃণা করিনি। বাইরে স্বাভাবিক ব্যবহার করে 2 দিন কাটিয়ে দিলাম। তারপর মানুষ কলকাতায় চলে যাওয়ার পর আমিও কাজের অজুহাতে শাশুড়ি মাকে মিথ্যে কথা বলে কলকাতায় চলে আসি। আলমারিতে যা টাকা পয়সা ছিল সব নিয়ে বেরিয়ে পড়লাম আর এক অজানা জীবনের সন্ধানে। কলকাতায় আসার পর আমার এক বন্ধুর বাড়িতে থাকতাম। নিজের চেষ্টায় প্রাইভেট একটা স্কুলে পড়াতে শুরু করে দিই। এইভাবে 2টি বছর পার করলাম। এখন আর আমি বন্ধুর বাড়িতে থাকি না, স্কুলের কাছে একটা ভাড়া বাড়িতে থাকি। তারপর ঠিক করলাম যার জন্যে আমার জীবনের এই পরিণতি তার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দেব। তাই উকিলের সাথে কথা বলে ডিভোর্সটা করে ফেললাম। কেস চলাকালীন বহুবার মানুষ ক্ষমা চেয়েছিল, কিন্তু ওকে ক্ষমা করতে পারিনি। কিন্তু আর এখন এই আমার জীবন। ছোট্ট একটা ভুলে সব কেমন এলোমেলো হয়ে গেল। বাবা মা অনেকবার বাড়িতে ফিরে আসতে বলেছিল, কিন্তু আমি কি করে নির্লজ্জের মতো তাদের কাছে ফিরতে পারি? মানুষের সঙ্গে পালানোর সময় একবারও তাদের কথা ভাবিনি। আমার জন্য তাদের উঁচু মাথা নিচু হয়ে গিয়েছে। একমাত্র মেয়ে হয়ে যন্ত্রণা ছাড়া তাদের আর কিছুই দিতে পারিনি। এই কথাগুলো ভাবতে ভাবতে কখন যে বাড়ির কাছে চলে এসেছি তা বুঝতে পারিনি। দরজা খুলে ঘরে ঢুকে সবে ফ্রেশ হয়ে চেয়ারে বসেছি, হঠাৎ কলিং বেলের আওয়াজ। একটু বিরক্ত হয়ে দরজাটা খুলে চমকে উঠি। তিলকদা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার মুখ দিয়ে কোনো কথা আর বেরোলো না। তিলকদা নিজেই বলল, ভেতরে ডাকবে না? সম্বিত ফিরে পেয়ে শুধু দরজা থেকে একটু সরে গিয়ে বললাম, এসো, ভেতরে এসো। ঘরের ভেতরে এসে তিলকদা একটা চেয়ারে বসল। বরাবর ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ তিলকদা। আমি তো একেও ঠকিয়েছি। বিয়ের যখন আমাদের সব ঠিকঠাক তখনই তো আমি পালাই। তাহলে কি সুযোগ বুঝে আমার কাছে অভিযোগ করতে এসেছে? কত প্রশ্ন, কত চিন্তা মনের মধ্যে ভিড় করে আসছে, কিন্তু মুখে কিছুই বলতে পারলাম না। এইভাবে 5 মিনিট কেটে গেল। দুজনের মুখে কোনো কথা নেই। আমি প্রথম কথা বললাম, চা খাবে তিলকদা? হ্যাঁ খাবো, শান্ত গলায় উত্তর দিল তিলকদা। চা করতে রান্নাঘরে গিয়ে কিছুটা স্বস্তি পেলাম। ওর সামনে দাঁড়ানোর মুখ ছিল না আমার। 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকে দেখি তিলকদা জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। চাটা তার দিকে বাড়িয়ে দিয়ে আমি আবার চাটা নিয়ে চেয়ারে বসলাম। কিছুটা সাহস সংগ্রহ করে সোজাসুজি জিজ্ঞাসা করলাম, হঠাৎ আমার বাড়িতে এলে? তোমাকে নিয়ে যাব বলে। স্বাভাবিকভাবে উত্তর দিল তিলকদা। আমাকে কোথায় নিয়ে যাবে? খুব অবাক হয়ে কথাটা বললাম। আমার বাড়িতে, উত্তর দেয় তিলকদা। কিন্তু আমি কোন অধিকারে তোমার বাড়িতে যাব? স্ত্রীর অধিকার নিয়ে। আমি স্ত্রীর অধিকার? তুমি কি আমায় অপমান করছো? একটু হেসে তিলকদা বলে, ছোট থেকে মার কাছে শুনেছি যে তুমি আমার স্ত্রী হবে, তাই তোমাকে মনে মনে তুমি চলে যাবার পর থেকে পাগলের মতো খুঁজে যাই। কেন জানি না, মনে মনে একটা বিশ্বাস ছিল আমার প্রকৃত প্রেম তোমাকে আমার কাছে ঠিক ফিরিয়ে আনবে। মুখে কিছু বলতে পারলাম না, শুধু 2 চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো।